এক্সট্রিমিস্ট আর মডারেটসদের ডিভিশন কত সালে হয়েছিল? 1907 সালে। 1907 সালে কী হয়েছিল? সুরাত স্প্লিট। মানে সুরাতে যে কংগ্রেসের অধিবেশন চলছিল, সেই কংগ্রেসের অধিবেশনে দুটো দল ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে মডারেট আর এক্সট্রিমিস্ট। এমনিতেই দু দলের মধ্যে বেশি খুব একটা বনাবনি ছিল না, তাও সেই সময় 1907 সালে এসে কি হয়, দুটো দল ভাগ হয়ে যায়। সেটাকেই আমরা কি জানি? সুরাত স্প্লিট। কারণ সুরাতে সেই অধিবেশনটা হয়েছিল। আজকে আমরা যেটা করব, সুরাত স্প্লিট আমি লাস্ট আমার ভিডিওতে করে দিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সুরাত স্প্লিট হওয়ার পরে, মানে 1907 সালের পর থেকে এক্সট্রিমিস্টদের কী কী অ্যাক্টিভিটিস ছিল, বা মডারেটদের খুব একটা বেশি অ্যাক্টিভিটি ছিল না। তার কারণ মডারেটসদের তখন ব্রিটিশরা ক্যারেট অ্যান্ড স্টিক পলিসির মাধ্যমে মডারেটসদের হাতে একটা করে ক্যারেট দিয়ে দিয়েছিল। সেই ক্যারেট নিয়ে মডারেটসরা খুশি ছিল। সেটা কিভাবে, কেন, সেটা আমি বলবো কিভাবে। তো সুতরাং মডারেটসরা ওই টাইমে কিছু একটা করেনি। নর্মালি মডারেটসরা তার আগেও যে খুব একটা বেশি কিছু এগিয়েছিল বা কিছু করেছিল সেরকম কিছু নয়। তারা ওই পিটিশন দিয়ে এইসবের মধ্যে দিয়েই তারা বিপ্লবী আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এক্সট্রিমিস্টরা আসার পর আমরা দেখেছি 1902 মানে 1902 সাল থেকে আমরা দেখেছি ঢাকা অনুশীলন সমিতি এই সমস্ত ধরনের যে গুপ্ত সমিতিগুলো তৈরি হচ্ছিল, সেই গুপ্ত সমিতিগুলো নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো 1907 সালের পর থেকে তাদের কার্যকলাপ কী ছিল, এবং 1907 সাল থেকে 1914-15 মানে গান্ধীজি আসার আগে পর্যন্ত কি কি কার্যকলাপ এক্সট্রিমিস্টদের দ্বারা, মানে চরমপন্থী দলদের দ্বারা, তাদের দ্বারা কী কী কার্যকলাপ শুরু হয়েছিল। শুধুমাত্র কি দেশেই সেই কার্যকলাপ সীমিত ছিল, নাকি বিদেশেও সেই কার্যকলাপ গেছিল এবং বিদেশ থেকেও করা হয়েছিল। কীভাবে কী হয়েছিল না হয়েছিল আমরা দেখে নিই। 1907 থেকে 1914 সাল পর্যন্ত সামান্য ঘটনা চলো দেখে নেওয়া যাক। তাহলে 1907 সাল থেকে যদি আমি শুরু করি, তাহলে প্রথমেই চলে আসে সেটা হচ্ছে 1907 সালের একটুখানি আগে 1906 সালে একটা বড় জিনিস হয়। সেটা হচ্ছে ব্রিটিশরা যে জিনিসটা করতে চেয়েছিল সেই জিনিসটার সূত্রপাত হয়। যেমন মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ নামে একটা নতুন দল তৈরি হয়। অল ইন্ডিয়া মুসলিম লীগ কার নেতৃত্বে? আগা খানের নেতৃত্বে, তাই তো। আগা খানের নেতৃত্বে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকেই শুরু হয়, মানে বীজ তো বঙ্গভঙ্গ রদ। দেখ, বঙ্গভঙ্গ থেকে বীজ শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ, সেখান থেকে বীজ তারও আগে থেকে, কার্জন তারও আগে থেকে বীজ শুরু করেছিল। মানে 1902-03 সেই সময় থেকে মুসলিমদের আলাদা করে বোঝানো যে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের প্রভুত্ব স্থাপন হচ্ছে, এই সমস্ত কিছু বোঝানো থেকে শুরু করে সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো। কার্জন শুরু করেছিল অনেক আগের থেকে, 1901 সাল থেকে আমরা ধরতে পারি। কিন্তু 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, তারপরে আস্তে আস্তে মুসলিমরাও ঠিক সেই সময় থেকে হিন্দু আর মুসলিমদের মধ্যে কিন্তু একটা বিভাজন আমরা দেখতে পাই, এবং মানে ওই সময় থেকেই শুরু হয়ে যায়। সেই জন্যই তো 1906 সালে মুসলিম লীগ তৈরি হলো আলাদা করে। মুসলিম লীগদের দাবি কী ছিল না? মুসলিম লীগদের দাবি ছিল সেপারেট ইলেক্টোরেট। সেপারেট ইলেক্টোরেটটা কী জিনিস? সেপারেট ইলেক্টোরেটটা এই জিনিস, এরকমভাবে বোঝো যে সেপারেট ইলেক্টোরেট মানে হচ্ছে একটা কমিউনিটি, ধরো সাপোজ মুসলিম কমিউনিটি বা হিন্দু কমিউনিটি, যে কোনো কমিউনিটি হোক, সেই কমিউনিটির লোকেরা যখন ভোট দেবে, যখন একটা ভোট হয়, ধরো আমাদের এখানে যখন ভোট হচ্ছে, তখন আমরা কীরকম ভোট দিচ্ছি? একটা প্রার্থী দাঁড়াচ্ছে, সেই প্রার্থীকে সবাই মিলে ভোট দিচ্ছি। সে এখানে হিন্দু থাকুক, মুসলিম থাকুক, খ্রিস্টান থাকুক, শিখ থাকুক, বৌদ্ধ থাকুক, যেই থাকুক না কেন, এই অঞ্চলের মধ্যে যারা যারা রয়েছে তারা ওই অঞ্চলের ওই লোককে, ওই এমএলএকে ভোট, ওই এমএলএর সিটে যে দাঁড়িয়েছে বা ওই এমপির সিটে যে দাঁড়িয়েছে তাকে ভোট দেবে। কিন্তু ওই সময় সেপারেট ইলেক্টোরেট মানেটা কি? সেপারেট ইলেক্টোরেট মানে হচ্ছে মুসলিমরা শুধুমাত্র মুসলিমদের ভোট দিয়ে যেতে হবে, এবং মুসলিম সিটে শুধুমাত্র মুসলিম ইলেক্টোরেটে মুসলিমই দাঁড়াতে পারবে, এবং তাদেরকে ভোটও দেবে শুধুমাত্র মুসলিম, হিন্দুরা ভোট দেবে না। এবং যেখানে হিন্দুরা আছে সেখানে শুধুমাত্র হিন্দুরা ভোট দেবে, এবং প্রার্থী যে হবে সেও শুধু হিন্দু হবে। বোঝা গেল সেপারেট ইলেক্টোরেট কী জিনিস? তাহলে এই সেপারেট ইলেক্টোরেট কী হয়েছিল? সেপারেট ইলেক্টোরেট তার পরবর্তীকালে এসেছিল কখন না? 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে কী হয়েছিল? একটা বড় সংস্কার হয়েছিল। বড় কি ছোট নয়, ব্যাপারটা হয়েছিল ব্রিটিশরা একটা নতুন ক্যারেট নিয়ে এসেছিল মডারেটসদের দেওয়ার জন্য। হিন্দু মুসলিম ভারতবর্ষের মডারেটসদের বা ভারতবর্ষের আন্দোলনকে শান্ত করার জন্য একটা ছোট্ট ক্যারেট নিয়ে এসেছিল। ওই যে বললাম না, ওই সময় ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি চলতো। ক্যারেট অ্যান্ড স্টিক পলিসিটাকে যদি আরেকটু ভাঙিয়ে বলি, তাহলে কি? প্রথমে গাজর দেবো, তারপরে
মারবো, মানে ডান্ডা দিয়ে পেটাবো। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক বলে, যে মডারেটসদের বোঝাতো যে না এসো, তোমাদেরকে আমরা ভালো করার জন্য, ইন্ডিয়াতে ভালো কিছু করার জন্য, রিফর্মস আনার জন্য, সংস্কার করার জন্য তোমাদেরকে এত কিছু দিচ্ছি। আর এইদিকে এক্সট্রিমিস্ট যারা যারা তলায় তলায় গুপ্ত সমিতি বা এই ধরনের আন্দোলনকারী যারা, তাদেরকে কি করতো, তাদেরকে জেলে পুরতো, তাদেরকে ফাঁসি দেওয়া হতো, তাদের উপর অত্যাচার করতো। তাই জন্য মডারেটরাও সেই দিকে কিছু, মানে মডারেটসদের কংগ্রেসকে পুরোপুরি আলাদা করে রেখেছিল, যাতে কংগ্রেসরা কোনো দিন ওই যারা এক্সট্রিমিস্ট রয়েছে, যারা বিপ্লবী রয়েছে, যারা সত্যি দেশের জন্য কাজ করছিল, মডারেটসরাও কাজ করছিল ঠিকই আছে, কিন্তু যারা চরমভাবে কাজ করছিল, যারা থ্রেট ছিল এই ব্রিটিশদের, তাদেরকে যেন মডারেটসরা কোনো সময় সাপোর্ট না করে। ওই জন্য এদেরকে আলাদা রাখতো আর এক্সট্রিমিস্টদের আলাদা রাখতো। এই ছিল ব্রিটিশদের পলিসি। প্রথম তো হিন্দু মুসলিমদের আলাদা করো, তারপর এক্সট্রিমিস্ট আর মডারেটসদের আলাদা করো। সেটা হয়েও গেছিল, সুরাত স্পিলেট সেটা হয়েও গেল, মানে 1907 সালে সেটা হয়েও গেল। তারপরে আমরা দেখলাম 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো রিফর্মস আসলো। মরলে মিন্টো রিফর্মস 1909-এ এসেছিল। মরলে মিন্টো রিফর্মস। মরলে ছিল সেক্রেটারি অফ স্টেটস আর মিন্টো ছিল সেই সময়কার ভাইসরয়। এই দুজনের নাম অনুসারে কি হলো, মরলে মিন্টো রিফর্মস। কিচ্ছু হয়নি মরলে মিন্টো রিফর্মসে। মরলে মিন্টো রিফর্মসটা আমি আলাদা জায়গায় পড়াবো। দেখো, ইতিহাস পড়ার একটা স্রোত যখন আমি যে ফ্লোতে পড়াচ্ছি, এইরকম ফ্লোতে যদি তোমরা মনে রাখো ক্রোনোলজিক্যালি, তাহলে দেখবে মনে থাকবে ইতিহাসটা। রিফর্মসগুলো যখন পড়াবো তখন 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যতগুলো আছে সবগুলো একসঙ্গে পড়বো, তাহলে ওইগুলো মুখস্থ হয়ে যাবে ওখানে। এখন মরলে মিন্টো রিফর্মসের আমি তেমন কিছু বলবো না, শুধুমাত্র এইটুকু বলবো যে মরলে মিন্টো রিফর্মস 1909-এ হয়েছিল এবং সেখানে সেপারেট ইলেক্টোরেট এসেছিল। ডিমান্ড কাদের ছিল না, মুসলিম লীগের ডিমান্ড ছিল সেপারেট ইলেক্টোরেট। কে করেছিল? আগা খান করেছিল, অলরেডি আমি বলে দিয়েছি। তারপর যেটা শুরু হলো অ্যাকশন। এই যে 1907 সালে আমি বললাম 1907 সালের পরে কাদের উপরে অ্যাকশন নেওয়া শুরু করলো? এক্সট্রিমিস্টদের উপরে। ওই যেটা বললাম যে আলাদা করে দেবে, আলাদা করে দিয়ে এক্সট্রিমিস্টদের উপরে অ্যাকশন নেবে। এবং এই অ্যাকশনের ফলে কি হয়েছিল? অ্যাকশনের ফলে তিলক, বাল গঙ্গাধর তিলক, যে যারা সব থেকে বেশি ওই সময় সব থেকে বড় বিপ্লবী আন্দোলনদের মধ্যে যে সব থেকে বড় যদি 3টে নাম আসে, সেই 3টে নাম হচ্ছে লাল, বাল, পাল। তার মানে হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিপিনচন্দ্র পাল। লালা লাজপত রায়, লালাজি পাঞ্জাব কেসরি যিনি নামে যিনি বিখ্যাত ছিলেন, সেই পাঞ্জাব থেকে তিনি ছিলেন, মহারাষ্ট্র থেকে ছিলেন বাল গঙ্গাধর তিলক। তো তিনজন, সেই তিনজনের মধ্যে দেখো তিনজনই, তিলককে 6 বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হলো, লালাজি ইউএসএ চলে গেলেন, বিপিনচন্দ্র পাল পলিটিক্স ছেড়ে দিলেন, আর অরবিন্দ ঘোষ যখন তিনি উঠছিলেন, অরবিন্দ ঘোষ তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। এই হচ্ছে 1907 সালের স্প্লিটের যদি বলো ইমিডিয়েট কজ, মানে ইমিডিয়েট এফেক্ট কি হলো, তাহলে এই হলো ইমিডিয়েট এফেক্ট। কিভাবে তাকে সাপ্রেস করা হলো, এই সাপ্রেস করা হলো কিভাবে? কিন্তু এইভাবেও সাপ্রেস হয়নি, আলটিমেট এইভাবেও সাপ্রেস করা যায়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আরও কিছু লিডার্স যারা উঠে আসছিল ওই সময়, সেই লিডার্সরা, আরও কিছু লিডার্স, তারা আন্দোলনটা মোটামুটিভাবে চালিয়ে যাচ্ছিল। কীরকমভাবে চালিয়ে যাচ্ছিল না, ওই যে বললাম কিছু গুপ্ত সমিতি ছিল, তার মধ্যে অনুশীলন সমিতি ছিল, একটা প্রধান অনুশীলন সমিতি ছিল। তার ঢাকায় পুলিন বিহারী দাস, ঢাকায় মানে শুধুমাত্র এক অনুশীলন সমিতির অনেক ব্রাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে পড়লো। সেখানকার ছোট ছোট অর্গানাইজেশন তৈরি হলো। সেই অর্গানাইজেশন থেকে টুকরোভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আন্দোলন কিন্তু টুকরো টাকরা চলছিল। ঠিক সেই আন্দোলনের মধ্যেই 1908 খ্রিস্টাব্দে কিংসফোর্ডকে হত্যা ষড়যন্ত্র মামলা, যেটা আলিপুর কনস্পিরেসি কেস নামে আমরা জানি, সেখানে কি হয়েছিল? কিংসফোর্ড ম্যাজিস্ট্রেট, মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট ছিল কিংসফোর্ড। তাকে হত্যা করার জন্য 2 জন বিপ্লবী বোমা ফেললেন, কিন্তু কিংসফোর্ড বেঁচে যায়। এই অপারেশনে কাদেরকে পাঠানো হয়েছিল? ক্ষুদিরাম বোসকে পাঠানো হয়েছিল আর প্রফুল্ল চাকিকে পাঠানো হয়েছিল। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, তারা ক্লাব থেকে বেরোচ্ছিলেন, কিন্তু যে গাড়িতে, যে টাঙা, তখন টাঙা চলতো, তো যে টাঙায় কিংসফোর্ডের বসার কথা ছিল, কিংসফোর্ড সেখানে না বসে, বা হয়তো বিপ্লবীদের বিভ্রান্তি হয়েছিল কিছুটা, সেটা কিংসফোর্ডের গাড়িতে না বোমা মেরে বোমা মারা হয়েছিল আরেকটা। তো 2 জন ইংলিশ লেডি সেখানে মারা যায়। ঠিক আছে, তো সেই কেসে প্রফুল্ল চাকি নিজে সুইসাইড করেন এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরাম বসুই সব থেকে কম বয়সী ফাঁসির মঞ্চে যিনি উঠেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের শহীদ বিপ্লবী, তিনি হচ্ছেন ক্ষুদিরাম বোস। ঠিক আছে, তো এটা হচ্ছে আলিপুর কনস্পিরেসি কেস গেল। আলিপুর কনস্পিরেসি কেসের পরে আমরা
এই কনস্পিরেসি কেসে যারা বোম তৈরি করেছিল, সেই বোম তৈরি করার মধ্যে অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্রনাথ ঘোষ দুই ভাই কিন্তু এই কেসে জড়িয়ে পড়েছিল। কারণ তাদের হাত থেকেই ওই যে বললাম অনুশীলন সমিতি স্থাপন করা, যুগান্তর দল তৈরি করা, যুগান্তর পত্রিকাকে অরবিন্দ ঘোষ, যুগান্তর দল তৈরি করা, সেগুলোও সবই অরবিন্দ ঘোষ এবং বারীন্দ্র ঘোষ করছে। তো তাদের নামে ওই কেসটা ওঠার পরে তাদেরকে বাঁচিয়েছিলেন কে? CR দাস, চিত্তরঞ্জন দাস, তিনি তাদেরকে বাঁচিয়েছিলেন এই কেস থেকে। ঠিক তার পরবর্তীকালেই আরেকটা কেস হয়, সেটা হচ্ছে 1910 খ্রিস্টাব্দের হাওড়া গ্যাং কেস। হাওড়া গ্যাং কেস 1910। তেমন বিশেষ কিছু বলার নেই, শুধুমাত্র সালটা মনে রাখবে 1910-এ। সবই একই, ওই গুপ্ত সমিতি থেকেই, অনুশীলন সমিতির বিভিন্ন যে পার্টগুলো, সেই সমিতি থেকেই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এবার 1911 খ্রিস্টাব্দে এবার আমি গদার মুভমেন্টে আসবো। গদার মুভমেন্টে আসার আগে আরেকটা জায়গায় আমরা একটুখানি বাইরের থেকে ঘুরে আসি, সেটা হচ্ছে 1910-এর পরে 1911-12 এই সালের মধ্যে কি কি ঘটনা ঘটছে। 1911 সালে কি হয়? 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়, কি দিল্লিতে নিয়ে আসা হয় ক্যাপিটাল। যেহেতু ব্যাপারটা কি হয়, ওই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে ব্রিটিশরা বুঝতে পারে যদি কলকাতায় সমস্ত কিছু ক্যাপিটাল রাখা হয়, বা কলকাতাই হচ্ছে ওই সময় হয়ে উঠেছিল, টকবক করে ফুটছিল বিপ্লববাদের আদর্শে, জাতীয়তাবাদের আদর্শে টকবক করে ফুটছিল। সমস্ত বিপ্লবী সেখান থেকেই বেরোচ্ছে, সমস্ত কিছু যা কিছু তৈরি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, সারা দেশে ছড়িয়ে পড়া থেকে শুরু করে তাদেরকে আন্দোলনে আনা, মহারাষ্ট্র, পাঞ্জাব সমস্ত জায়গায় ছড়িয়ে ফেলা কারিগর কে ছিল? বাংলা থেকে বিপ্লবীদের উত্থান। সুতরাং বাংলা থেকে ব্রিটিশরা ভাবলো যে বাংলা থেকে এবার কি করা হবে, বাংলা থেকে ক্যাপিটাল তুলে আনা হবে। তার আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। এই যে এত কিছু হচ্ছে, এত কিছু আন্দোলন, এত প্রত্যাঘাত, মানে স্বদেশী আন্দোলন, যেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম, স্বদেশী আন্দোলনের চরম রূপ, স্বদেশী আন্দোলনে বিদেশি পণ্য বর্জন করা, অসহযোগিতা, বিভিন্ন জায়গায় কলেজ থেকে ছাত্ররা ছেড়ে বেরিয়ে আসা, তারপর যেখানে সরকারি কর্মচারীরা কাজ করছে তারা সেখান থেকে বেরিয়ে আসা, শেষ পর্যন্ত মহিলারা রাস্তায় নেমা, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য 1911 সালে কি করা হয়? বঙ্গভঙ্গ রদ করা হয়। এবং বঙ্গভঙ্গ রদ করার সাথে সাথেই আরেকটা জিনিসও যেটা ঘটে, সেটা হচ্ছে ক্যাপিটাল চলে আসে আমাদের কলকাতা থেকে দিল্লিতে। তাহলে ইম্পর্টেন্ট ঘটনাগুলো শুধুমাত্র ক্রোনোলজিক্যালি মনে রাখবে, ইম্পর্টেন্ট ঘটনা এখান থেকেই কোয়েশ্চেন আসবে। WBP SI বলো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বলো, যা কিছু সব এই জায়গার থেকে কিন্তু ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে। এর বাইরে একটা কোয়েশ্চেনও তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর বাইরে একটা কোয়েশ্চেনও আসবে না। যারা যেরকমভাবে পড়ায় আমি জানি না, কিন্তু এর বাইরে যে কটা ইম্পর্টেন্ট কেস, তার বাইরে একটা কোয়েশ্চেনও আসে না। ঠিক আছে? তো 1911 খ্রিস্টাব্দে দুটো ঘটনা, একটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ, আরেকটা ঘটনা হচ্ছে তোমার দিল্লি থেকে ক্যাপিটাল কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা। এবং এই খুশিতে, দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার করার খুশিতে 1912 খ্রিস্টাব্দে তৎকালীন ভাইসরয় হার্ডিঞ্জ কি করে? হার্ডিঞ্জের একটা শোভাযাত্রা বেরোয়, এবং সেই শোভাযাত্রায় রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল তারা ঠিক করে যে সেই শোভাযাত্রাতে বোম মারা হবে। ঠিক আছে? এবং সেই রকম প্ল্যান মাফিক কাজও হয়, সেরকম প্ল্যান মাফিক বোমা নিক্ষেপও করা হয়, কিন্তু হার্ডিঞ্জ প্রাণে বেঁচে যায়। তার যে মাহুত ছিল, ছিল, সে মারা যায়, সে নিহত হয়। একজন পুলিশ কনস্টেবল নিহত হয় এবং হার্ডিঞ্জ সামান্য আহত হয়, তাতে আর কিছু ঘটনা ঘটে না। কিন্তু দিল্লি কনস্পিরেসি কেস, তাহলে এই যে 1912 খ্রিস্টাব্দে আরেকটা কেস যেটা আসে, সেটা হচ্ছে দিল্লি কনস্পিরেসি কেস। এর প্রধান যে ষড়যন্ত্রকারী তারা কারা ছিল? রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল প্রমুখ, আমির চাঁদ ছিল, এরা ছিল প্রমুখ ব্যক্তি। রাসবিহারী বসু, বিশেষ করে রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল, এই দুটো নাম ভালো করে মনে রাখবে। তাহলে দিল্লি কনস্পিরেসি কেস 1912 খ্রিস্টাব্দ এইভাবে চলছে। এবার আরও চলছে এরকমভাবে। এই কেসটা সফল হলো না, ভিতরে আরও সারা দেশ জুড়ে রাসবিহারী বসু চাইছেন, রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল ক্ষেপে উঠেছেন, সারা দেশ জুড়ে এরা চাইছে যে ওই সময় বিদ্রোহ হোক, এবং সেই বিদ্রোহে কারা
সারা সারা দেশে কারা কারা সাড়া দিচ্ছে ওই সময়? পাঞ্জাব থেকে সাড়া আসছে, মহারাষ্ট্র থেকে সাড়া আসছে, কিন্তু বাদবাকি যে লিডার্সরা, এই লিডার্সরা কিন্তু তখন নেই। লালা লাজপত রায় নেই, তিলক নেই, কারণ এনারা তখন একজন জেলে, একজন ইউএসএতে আছেন। অরবিন্দ ঘোষ বেরিয়ে গেছেন, বিপিন পাল ছেড়ে দিয়েছেন পলিটিক্স, এরা নেই। কিন্তু বাদবাকি রাসবিহারী বসুর আন্ডারে যারা যারা থাকার, রাসবিহারী বসুর আন্ডারে থেকে এই সমস্ত রকমের কার্যকলাপগুলো চলছে। এবার এই কার্যকলাপগুলো চলার মধ্যে ভারতবর্ষের বাইরেও কিছু কার্যকলাপ শুরু হয়। ভারতবর্ষের বাইরে মানে ভারতবর্ষের বাইরে শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 খ্রিস্টাব্দে ইন্ডিয়া হাউস গঠন করেন। কোথায়? না লন্ডনে গঠন করেন। কোয়েশ্চেনটি এরকমই আসবে, ইন্ডিয়া হাউস কে গঠন করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। ইন্ডিয়া হাউস কত খ্রিস্টাব্দে হয়? 1905 খ্রিস্টাব্দে। শ্যামজি কৃষ্ণ বর্মার গঠন করা সংগঠনের নাম কি? ইন্ডিয়া হাউস। কোথায়? লন্ডনে। কোয়েশ্চেন এটাই। তিনি যে নিউজ পেপার বা তিনি যে পত্রিকাটা জার্নাল লিখতেন তার নাম কি? ইন্ডিয়ান সোশিওলজিস্ট। কি? ইন্ডিয়ান সোশিওলজিস্ট। নাম্বার 2, মদনলাল ধিংরা। কোয়েশ্চেনটা খুব বারবার আসে। মদনলাল ধিংরা কাকে হত্যা করেছিলেন? কার্জন উইলিকে। কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে। মদনলাল ধিংরা কোন কিসের মেম্বার ছিলেন তিনি? এই ইন্ডিয়ান হাউসের মেম্বার ছিলেন। মানে ইন্ডিয়ার বাইরেও তখন মোটামুটিভাবে এই যে আন্দোলনটাকে চালিয়ে যাওয়া বাইরের থেকেও চলছে। কারণ দেখো 1914 খ্রিস্টাব্দে আমরা দেখবো 1914 খ্রিস্টাব্দে থেকে ওয়ার্ল্ড ওয়ার শুরু হচ্ছে। সেই সময়ের ঘটনাটা আরেকটা। সেই সময়ের ঘটনা জার্মানদের সঙ্গে এই যে বাইরে যারা যারা রাজনীতি করছে না, বাইরে যারা যারা ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের ইন্ডিয়ার থেকে গিয়ে লড়ছে, তারা জার্মানের সঙ্গে সাথে হাত করে সেখান থেকে চেষ্টা করছে আউটসাইড থেকে, যেরকম পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু ইটালি এই তোমার হিটলারের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করছিল, ঠিক এই সময় ঠিক সেম জিনিস জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়াতে চেষ্টা করছিল যে বাইরের থেকে অস্ত্রশস্ত্র ইন্ডিয়াতে নিয়ে আসা এবং নিয়ে এসে একটা সশস্ত্র বিপ্লববাদ শুরু করা। ঠিক সেই সময় এই সময়টা চলছে। মাদাম ভিকাজি কামা, এনার নামটা খুব ইম্পর্টেন্ট। তিনি কি এস্টাবলিশ করেছিলেন? প্যারিস ইন্ডিয়া সোসাইটি। তার প্রথম বন্দে মাতরম, তিনি বন্দে মাতরম নামে জার্নাল বের করেন এবং ফার্স্ট টাইম হয়েস্টেড ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েস্ট করেছিলেন তিনি। প্যারিসে বসেই ইন্ডিয়ান ফ্ল্যাগ হয়েস্ট করেছিলেন কে? ম্যাডাম ভিকাজি কামা। এইটা খুব কোয়েশ্চেনটা বারবার আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ ফার্স্ট কে হয়েস্ট করেছিলেন দেশের বাইরে, দেশের ভিতরে নয়, কিন্তু দেশের বাইরে ম্যাডাম ভিকাজি কামা। ঠিক আছে, এইটা গেল আউটসাইড অফ ইন্ডিয়া। এবার 1911 খ্রিস্টাব্দে ক্যাপিটাল ট্রান্সফার বলেই দিয়েছি। এবার শুরু হলো 1911 খ্রিস্টাব্দ, 1912 খ্রিস্টাব্দ চলে যাওয়ার পরে তারপর 1913 খ্রিস্টাব্দ আসছে। দেখো পরপর মনে রাখবে, 13 খ্রিস্টাব্দে কি হচ্ছে? 1913তে মেন ইম্পর্টেন্ট জিনিস গাদার মুভমেন্ট। এই গাদার মুভমেন্টও শুরু হয় কোথায়? বাইরের দেশেই শুরু হয়। কোথায় শুরু হয়? না, ফার্স্টে শুরু হয় ক্যানাডায়। কে শুরু করেন? লালা হরদয়াল। পার্টির নাম কি? গদর পার্টি। যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে? 1911 খ্রিস্টাব্দে এর ব্যাকগ্রাউন্ডে 1911 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। 1911 খ্রিস্টাব্দে দুটো সংস্থা ছিল, একটা হচ্ছে দুটো সংগঠন, ইউনাইটেড ইন্ডিয়া হাউস। কি? ইউনাইটেড ইন্ডিয়া হাউস। আরেকটা সংগঠন কি? স্বদেশ সেবক হাউস। এই দুটো সংগঠন মিলে একটা নতুন সংগঠন তৈরি হয়, সেটা হচ্ছে ইন্ডিয়া হাউস। এই ইন্ডিয়া হাউস কোথায় প্রথম তৈরি হয়? না, এই ইন্ডিয়া হাউস প্রথম তৈরি হয় ফার্স্ট কানাডাতে। কানাডার থেকে কোথায় চলে যায়? না, সান ফ্রান্সিসকোতে। কারণ কানাডায় তখন সেরকম পরিস্থিতি ছিল না, সুতরাং কারণ কানাডাও তো কলোনি ছিল, ব্রিটিশদের কলোনি ছিল, সুতরাং কানাডা থেকে চলে যায় কোথায়? ইউএসএতে, সান ফ্রান্সিসকো থেকে। সেই সান ফ্রান্সিসকো থেকে গদর পার্টি তাদের নতুন করে সেখান থেকে ওই অ্যাক্টিভিটি, বাইরে থেকে আউটসাইড থেকে যে অ্যাক্টিভিটি চালানো, জার্মানদের সঙ্গে বা বাইরের দেশের লোকের সঙ্গে যারা ব্রিটিশদের বিরোধী ছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়াতে অস্ত্র পাঠানো এবং সেখানে কিছু কিছু বিপ্লবীদের সেখানে ট্রেনিং দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করা। এবং ব্রিটেনে যে সোশ্যালিস্ট রিপাবলিক যে পার্টি ছিল, সেই রিপাবলিক পার্টিকে এইসব জিনিসগুলো, ইন্ডিয়াতে যেসব জিনিসগুলো হচ্ছে সেই সব জিনিসগুলো সেখানে গিয়ে বলা। এই তো লিবারেল পার্টি যারা ছিল তাদেরকে গিয়ে বলা, এই তো কাজ, এই তো বাইরের যারা ছিল তাদের কাজ। সেখানে নিউজ পেপার চালু করেন, গদর বলে নিউজ পেপার চালু করেন। লিডার্স কারা কারা ছিলেন? মোহাম্মদ বরকতুল্লাহ, ভগবান সিং, সোহন সিং ভাকনা। এনার নামটা খুব ইম্পর্টেন্ট, মোহাম্মদ বরকতুল্লাহ, সোহন সিং ভাকনা। এগুলোই এক্সামে আসবে। কোনটা? যে গদর পার্টির প্রতিষ্ঠাতাকে লালা হরদয়াল, গদর পার্টির মেম্বার কে ছিলেন? সোহন সিং ভাকনা, মোহাম্মদ বরকতুল্লাহ, কত্তার সিং। ঠিক আছে, এই
হলো তোমার গদর মুভমেন্ট। এই গদর মুভমেন্ট, এই যে বলছি গদর মুভমেন্ট মানে গদর পার্টি, তাদেরকে অনুসরণ করছে এদিকে রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, আমির চাঁদ, অবধ কুমার প্রভৃতি লোকরা। এবং সেই জন্য তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে একটা মাঝখানে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা বলে তারপরে আমি যাচ্ছি। মাঝখানে 1914 খ্রিস্টাব্দে একটা ঘটনা ঘটে, সেটাকে বলা হয় কোমাগাতামারু ইনসিডেন্ট। দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা তোমরা থাকো বা ওয়েস্ট বেঙ্গলের এদিকটা শিয়ালদা ঘেঁষে এদিকটা যারা থাকো বজবজের দিকে, ঘটনাটা ঘটেছিল বজবজে। সেই জন্য এখন আগে যে কোনো লোকাল ট্রেনের নাম আগে গেদে বজবজ বা কল্যাণী বজবজ ছিল, এখন সেটাকে চেঞ্জ করে কিছুদিন আগেই চেঞ্জ করে সেটাকে করা হয়েছে, যে নাম দেওয়া হবে বজবজ নামটা আর থাকে না, সেখানে কোমাগাতামারু নামটা দেওয়া হয়। অনেকেই জানে না যে কোমাগাতামারু কেন নামটা বজবজ থেকে নামটা চেঞ্জ করে কোমাগাতামারু আনা হয়েছে। তার কারণ একটাই, এই কোমাগাতামারু ইনসিডেন্টের জন্য। এই কোমাগাতামারু ইনসিডেন্টটা কি? অ্যাকচুয়ালি কোমাগাতামারু হচ্ছে একটা শিপের নাম, জাহাজের নাম। এই জাহাজটার মালিক ছিল গুরদিত সিং। এই গুরদিত সিং জাপান থেকে কিছু শিখ 372 থেকে 72 জন শিখকে নিয়ে জাহাজটা পাড়ি দেয় কোথায়? জাপান থেকে কানাডা যাবে বলে। কিন্তু যেহেতু এই যে বললাম কানাডা তখন কলোনি ছিল, কাদের কলোনি? ব্রিটিশদের কলোনি। তো ব্রিটিশদের কথা শুনেই কানাডা গভর্নমেন্ট সেই জাহাজটিকে কানাডায় থেকে ফিরিয়ে দেয়। মানে কানাডায়, জাপান থেকে কানাডা যাচ্ছে কোনো ব্যাপার নেই, এমনি নর্মাল লোকজনই যাচ্ছে, এর ভিতর কোনো মানে বিপ্লবী আন্দোলন বা কোনো কিছু ঘটনা নয়। শুধুমাত্র ইনি একজন ইনি জাহাজের মালিক, জাপান থেকে নিয়ে যাচ্ছে কোথায়? কানাডায় লোক নিয়ে যাচ্ছে, সাধারণ শিখ, আর সবাই শিখ ছিলেন। তো সেখানে যেতে দেওয়া হয় না, এবং যেতে দেওয়া না হয় মানে কানাডায় তোমার সেখান থেকে কানাডাতে ফিরিয়ে দেওয়া হয়। কানাডার থেকে ফিরিয়ে দেওয়ার পরে তারা চলে আসে, সেখানে কিছুদিন অপেক্ষা করার পরে তারা চলে আসে কলকাতায়, বজবজে। ঠিক আছে, এবার বজবজে যখনই আসে তখন সেখানে চলে যায় সিপাহীরা, ব্রিটিশরা চলে যায় সেখানে। ব্রিটিশরা গিয়ে তাদের বাধা দেয় যে না, এখানে তোমাদেরকে নামতে দেওয়া হবে না। এবার ভাবো সিচুয়েশনটা কি। এতদিন ধরে একটা জাহাজ জাপান থেকে কানাডায় যাচ্ছে, সেখান থেকে সেই জাহাজটাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে নামতে না দিয়ে লোকজনকে, সেই জাহাজে সেই লোকজনগুলো মানে বিধ্বস্ত হয়ে চলে আসছে কলকাতায় এসে তাদেরকে বলা হচ্ছে যে না, এখানেও তোমাদেরকে নামতে দেওয়া হবে না। এবার তাদের সিচুয়েশনটা কি হবে? স্বাভাবিকভাবেই রাগটা অবশ্যই প্রকাশ পাবে, এবং সেই রাগের প্রকাশেই তারা সেখানে একটা আন্দোলন, মানে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলনও না, ব্রিটিশদের বিরুদ্ধে একটা করলো, প্রতিরোধ করলো, যে আমাদেরকে বারবার ওখান থেকে ফিরিয়ে দেওয়া হলো, এখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এখানে আবার এখান থেকে বলা হচ্ছে যে না, অন্য জায়গায় চলে যাও তোমরা। আমরা কি প্রবলেমটা কি, সেই প্রবলেমটা জানার জন্য, তো প্রবলেমটা জানতে গিয়ে যে হাতাহাতি লাঠালাঠি, তার মধ্যে মারা গেলেন 20 জন শিখ। 20 জন শিখ মারা গেলেন, 200 জন শিখের উপরে আহত হলেন। সেই ইনসিডেন্টটাকে কেন্দ্র করে মানুষজন, এবার বিপ্লবীরা, আরও এক্সট্রিমিস্টরা আরও ফুলে ফেপে উঠলো, আরও খেপে উঠলো। রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল যারা এই ধরনের কাজ করছিল, তারা আরও খেপে উঠলো। বাঘা যতীন ওই সময় কাজ করছে, ওই সময় বাঘা যতীনের ঘটনা আছে কিছুদিন পরে, সে ঘটনাও বলবো। তো এরা আরও খেপে উঠলো। খেপে ওঠার পরে তারা 1915 খ্রিস্টাব্দে লাহোর কনস্পিরেসি কেস, 1915 খ্রিস্টাব্দে বিভিন্ন জায়গায় তারা মানে বিপ্লবী কার্যকলাপ শুরু করে দিল, এবং বিভিন্ন জায়গায় অফিসারদের হত্যা করা, মানে বিভিন্ন ব্রিটিশদের মেরে ফেলা, এই ধরনের বিভিন্ন রকমের লুটপাট চালানো থেকে শুরু করে সমস্ত কিছু এই ঘটনাগুলো ঘটতে থাকে। এবং এই ঘটনাগুলোর মূল ছিল যে সে হচ্ছে রাসবিহারী বসু এবং শচীন্দ্রনাথ সান্যাল, মূল ব্যক্তি ছিল। আর হেল্প করছিল কারা? বললাম বাইরে থেকে হেল্প করছিল গদর পার্টি। এবং এই ধরনের কাজ চলার পরে 1915 খ্রিস্টাব্দে লাস্টে 1915 খ্রিস্টাব্দে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট নিয়ে আসা হয় 1915 খ্রিস্টাব্দের 18 মার্চ। এবং সেই ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্টে যতজনকে সাসপেক্ট করা হয়েছিল লাহোর কনস্পিরেসি কেসে যতজনকে টার্গেট করা হয়েছিল, মোটামুটি 60 থেকে 62 জনকে, তাদের প্রত্যেককেই কাউকে হয় ফাঁসি, না হয় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এই ঘটনাগুলোকে এখানে ব্রিটিশরা এইভাবে দমন করে। এবং ব্রিটিশরা এখানে দমন করার পরে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট আনার, এবং ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট এটাও ইম্পর্টেন্ট যে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট কবে এসেছিল? 1915 খ্রিস্টাব্দের 18ই মার্চ। তারপরে শুধুমাত্র রাসবিহারী বসু সেখান থেকে পালিয়ে যায় কোথায়? না, জাপানে PN ঠাকুরের নাম নিয়ে
ছদ্মবেশ নিয়ে 1915 খ্রিস্টাব্দের 12ই মে জাপানে পালিয়ে যায়। এই রাসবিহারী বসুই আমরা আবার দেখতে পাবো। রাসবিহারী বসুকে কোথায়? না আজাদ হিন্দ ফৌজ যখন তৈরি হবে সুভাষচন্দ্র বসুর সঙ্গে, সেই আর রাসবিহারী বসুকেই আমরা সেখানে আবার গিয়ে দেখতে পাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি 1914-15 সাল পর্যন্ত। আচ্ছা, এখানে আরেকটা ছোট ঘটনাও ঘটেছিল এই সেম জিনিসেই, তোসামারু ঘটনাটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে কোনোবার পরীক্ষায় আসেনি বলে আমি বলিনি। তোসামারু ইনসিডেন্ট, সেটাও ঠিক সেম ইনসিডেন্ট। সেখানে 172 জনের মতো শিখ ছিল এবং সেটাও সেম ইনসিডেন্টই ঘটেছিল কোমাগাতা মারুর মতো 1914 খ্রিস্টাব্দে যেটা ঘটেছিল কোমাগাতা মারু ইনসিডেন্ট। তাহলে এই হচ্ছে 1907 সালের পর থেকে, যদি ধরো যে মোটামুটি একটা 1915 সাল পর্যন্ত, 15 সাল পর্যন্ত গান্ধীজির এন্ট্রির আগে পর্যন্ত ইন্ডিয়াতে যে পজিশন, সেই পজিশনটা এইটা। যদিও তেমনভাবে কিছু হয়নি, কিন্তু কিছু কিছু ছোটোখাটো ইনসিডেন্ট যেগুলো সারা দেশ জুড়ে ঘটছিল, সেই ছোটোখাটো ইনসিডেন্টগুলোই কিন্তু সেই সময় বাঁচিয়ে রেখেছিল ভারতীয় বিপ্লববাদকে, ভারতীয় জাতীয়তাবাদকে জাগিয়ে রেখেছিল। এবং বাঁচিয়ে রাখার জন্যই সেই জিনিসটাই, সেই ফেসটাই পেয়েছিল, পরবর্তীকালে সেই ফেসটাই পেয়েছিল। 1914 খ্রিস্টাব্দের পরে যখন তিলক ছাড়া পেয়ে আসলো, তারপরে যখন হোম রুল লীগ, অ্যানি বেসান্তের নামে যখন হোম রুল লীগ স্থাপন করা হলো, তখন সেই সাপোর্টগুলো কিন্তু, এই জিনিসগুলো যদি না হয়ে থাকতো তাহলে কিন্তু সেই সাপোর্টগুলো পেতো না। সুতরাং এই যে ছোট ছোট ইনসিডেন্টগুলো, ছোট ছোট ঘটনাগুলো ভারতবর্ষের জাতীয়তাবাদকে, ভারতবর্ষের জাতীয়তাবাদ আন্দোলনকে, ভারতবর্ষের বিপ্লবীদেরকে বাঁচিয়ে রেখেছিল, তাদেরকে একটা নতুন প্রাণ সঞ্চার করেছিল। কারা? তারা হচ্ছে এই ছোট ছোট ইনসিডেন্টগুলো। এবং এই বিপ্লবীরাই, যারা প্রাণ দিয়েছিলেন, যারা প্রাণ উৎসর্গ করেছিলেন, দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের জন্যই সেই ফিল্ডটা, সেই ক্ষেত্রটা তৈরি হয়েছিল। সেই গান্ধীজি বলো আর পরবর্তীকালের কংগ্রেস বলো, প্রত্যেকের জন্য সেই ফিল্ডটা তৈরি হয়েছিল সেই সময় থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি তখনকার ইতিহাস। আর এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গান্ধীজির অভ্যুত্থান থেকে আমরা নেক্সট ইতিহাস শুরু করব। ওকে।